গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা খুবই গুমোট অবস্থা বিরাজমান ছিল এবং সেই গুমোটকে আরো বেশি প্রাসঙ্গিক করার চেষ্টা করেছিল কু এবং আর্মি ইন্টারভেনশন নিয়ে যে বাংলাদেশের ভিতর থেকে এবং বাইরে থেকে গিয়ে গুজব বাহিনীগুলো গুজব রটিয়েছিল, সেটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আসলে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এরকম কোনো পসিবিলিটি ছিল না। হ্যাঁ, সশস্ত্র বাহিনীর কিছু সদস্যদের বিগত সরকারের সময়ে যে ভূমিকা, তার কারণে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটা আইনের মাধ্যমে হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এখানে সশস্ত্র বাহিনী বলেন, অন্যান্য যে স্টেক হোল্ডার গুলো আছে তাদের সাথে তারা সমন্বয় করে এই কাজটা করছে বলেই সকলের পেপার পত্রিকা আসছে। সো এইটাকে কেন্দ্র করে বাংলাদেশকে বিশেষ করে বর্তমান সেনাপ্রধান এবং বর্তমান সেনাবাহিনীকে একটা, যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আস্থার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, এইটাকে কিভাবে মেলাইন করা যায়, এটাকে কিভাবে বিতর্কিত করা যায় এবং এটার মনোবল কিভাবে ভাঙা যায়, তার জন্য বিভিন্ন দেশের যে সহযোগীরা রয়েছে, দেশ-বিদেশ থেকে, বিশেষ করে প্যারিস থেকে, অন্যান্য দেশ থেকে যারা প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এবং প্রচারণা চলছে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য বিগত সরকারের সাথে থেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়েছিল। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে এবং তার জন্য ১ম স্টেপ হয়েছে। কিন্তু সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের পুরো বাহিনীকে যেভাবে সামনাসামনি দাঁড় করানো হচ্ছে, সেটা আসলে কার পারপাস সার্ভ করে আপনারা নিজেরাই যদি একটু মাথা খাটান তাহলে পেয়ে যাবেন। সেটা কার পারপাস সার্ভ হয় সেটা আমরা সকলেই বুঝি যে বাংলাদেশের আ সেনাবাহিনী যদি দুর্বল হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এবং এটাই সবচেয়ে মজার বিষয় যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে পোস্ট পরবর্তী রেভলিউশনের পরে যে অবস্থানটা নিয়েছে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক উন্নয়নে যে সে প্রতিনিয়ত যে তার স্পষ্ট ক্লিয়ার কাট যে অবস্থান জানিয়েছে, সেটাই আসলে মূলত একটা শ্রেণী যারা নির্বাচনকে চায় না, যারা বাংলাদেশের গণতন্ত্রহীনতার পথে নিয়ে যেতে চায়, তাদেরই মূলত জ্বালা ধরেছে। এক্ষেত্রে একটা আ ধর্মীয় উগ্রবাদী দল এবং তাদের সহযোগী কিছু প্রক্সি এবং প্যারিস এবং বিভিন্ন দেশ থেকে যে ভিডিও ইনফ্লুয়েন্সাররা তথাকথিত তারা মনে করেন যে গুজব এবং মিথ্যাচার করেছিল, সেটা ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটাকে ডিবাং করেছে এবং সেটাকে মনে করেন ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আসেন দেখেন যে বাংলাদেশের যে জুলাই সনদটা হচ্ছে, এই জুলাই সনদটা নিয়ে বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে এবং সকলে একটা ঐতিহাসিক একটা বিষয়ের দিকে বাংলাদেশ, একটা ঐতিহাসিক সনদের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এইখানে ভিন্ন মত যেগুলো আছে সেইগুলো স্পষ্টত সামনে উল্লেখ রেখে এবং যে কয়েকটা নোট অফ ডিসেন্ট দেয়া ছিল সেটাকে উল্লেখ রেখে, সেটাকে সামনে রেখে একটা জুলাই সনদ আগামী ২-১ দিনের মধ্যেই হয়তো আপনার স্বাক্ষরিত হচ্ছে। সো এটা একটা বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। বাংলাদেশের যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এই জুলাই সনদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এবং এটা আর ঐদিনে আপনার যে ঐকমত্য কমিশনের যে শেষ বৈঠক ছিল, সেখানে জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা মাইলফলক। বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যে প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে তাদের যে অবস্থান ব্যক্ত করেছে, বিভিন্ন অ মানে পপুলিস্ট চিন্তাভাবনা যেগুলো বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে, সেইগুলোর সাথে বাংলাদেশ সে সবচেয়ে পুরনো দল আ বলতে পারেন এবং সবচেয়ে জনপ্রিয় দল এবং একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় যে দলটি বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেই দলের যে অবস্থান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, তার অবদান সবসময় এটাকে ঐতিহাসিকভাবে বিবেচনা করবে এবং বাংলাদেশের মহাকালের দিনে আপনার আজকের এই ভূমিকা বিএনপিকে একটা সবসময় ইতিহাসের আলোকে বিএনপিকে এটা বিচার করবে। কারণ বিএনপি বাংলাদেশের প্রতিটা ক্রান্তিকালে, আপনি যদি বাংলাদেশের যতগুলো ক্রান্তিকাল বাংলাদেশে হয়েছে, সেই ক্রান্তিকালগুলো ধরেন স্বাধীনতা ঘোষণা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেখেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন চলে গিয়েছে, তখনই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের জাতিকে একটা যুদ্ধের দিকে ধাবমান করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার স্পিরিটটাকে তিনি একটা যুদ্ধে রূপান্তরের দিকে নিয়ে গিয়েছেন, যেটা ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবং দেখেন আরেকটা জিনিস, বাংলাদেশের ৭ই নভেম্বর ছিল বাংলাদেশের একটা ক্রান্তিকাল। ৭ই নভেম্বরে কিভাবে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান তখন আবার হাল ধরেছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের প্রতিটা যে ঐতিহাসিক বাঁক বদল এবং ঐতিহাসিক বিবর্তন যেখানে বাংলাদেশকে
অস্তিত্ব নিয়ে প্রশ্ন ছিল। বাংলাদেশের বিভিন্ন মানে যে একটা বিবর্তনের দিকে যাচ্ছে, বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে যাচ্ছে। সেইখানে প্রতিটা সময় এই হালটা জাতীয়বাদী দল বিএনপি তার মাধ্যমেই কিন্তু আপনার এটা সামনের দিকে এগিয়ে গেছে। যেভাবে ধরেন ৭ই নভেম্বরের কথা বললাম, যেখানে একটা আ যেভাবে সিপাহী জনতার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তখন বাংলাদেশের মানুষ সামনের দিকে নিয়ে এসেছে, সেটা অভূতপূর্ব। এবং তখনকার সময়ে জাসদের যে অবস্থান ছিল, তখনকার সময় তাদের যে একটা বাংলাদেশকে পিছনে নেওয়ার যে একটা ধারণা ছিল, সেখান থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে ধরে রেখে নতুন একটা ট্রান্সফরমেশন এ নিয়ে গেছে। এরপরে দেখেন যে বাংলাদেশের আপনার যে আ অ এরপরে আসলো সামরিক শাসক। সামরিক শাসক এরশাদের সময় আপনার আবারও খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি চ সামনের ভূমিকায় রাখার কারণে ১৯৯১ সালে প্রথম হচ্ছে একটা বড় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে বাংলাদেশে জনগণ বিএনপিকে ম্যান্ডেট প্রদান করেছিল। এবং আপনি দেখেন ৭ই নভেম্বরের পরে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উন্নয়নের দিকে, বাকশালের পতনের পরে গণতান্ত্রিক উন্নয়নে ট্রান্সফরমেশনে জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের যে রাষ্ট্রের যে বিনির্মাণ, এই বিনির্মাণের বুনিয়াদটা তিনি গড়ে দিয়ে গেছেন। এবং বাংলাদেশের অর্থনৈতিক যে বুনিয়াদ, গার্মেন্টস সেক্টর বলেন, জনশক্তি রপ্তানি বলেন, আপনার মধ্যপ্রাচ্যে যে জনশক্তি রপ্তানি এবং বিভিন্ন দেশের যে জনশক্তির বাজার, নতুন আধুনিক যে যা প্রযুক্তির যে বাজারটা ১ম বাংলাদেশকে আসছিল, তখনই কিন্তু জিয়াউর রহমান এই উন্মুক্ত বাজার ব্যবস্থাকে প্রণয়ন করেছেন এবং জনশক্তিকে একটা জনগণকে একটা জনশক্তিতে রূপান্তর করার জন্য বিদেশে রপ্তানির মাধ্যমে যে আজকে যে আমাদের প্রবাসীদের যে অবস্থান দেশে, প্রবাসীদের বিনিয়োগের মাধ্যমে প্রবাসী রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশে যে ফুলে ফেঁপে উঠছে, তার যে কারণ সেটা জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে। এবং গার্মেন্টসের মাধ্যমে বা বাংলাদেশে আজকের ইকোনমিক্সের ব্যাকবোন বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তো এগুলোই কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সো এরপরে দেখেন যে বেগম খালেদা জিয়ার যে শাসনামল, তিনি গণতান্ত্রিক একটা ধারা রেখেছিলেন এবং ২০০১ সালে আবার যখন বিএনপি ম্যান্ডেট পেয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের নতুন একটা দিগন্তের উন্মোচন হয়েছিল। কিভাবে নতুন দিগন্তের উন্মোচন হলো? বাংলাদেশ তখন আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন হাইওয়েতে তখন ঢুকেছে। বাংলাদেশের তখন বড়, বড় ইনফ্রাস্ট্রাকচারের যে বুনিয়াদটা, সেটা পদ্মা সেতু বলেন, সেটা যমুনা সেতু বলেন, সেটা বিভিন্ন হাইওয়ে বলেন, বিভিন্ন ফ্লাইওভার বলেন। এই যে পুরো ডায়াগ্রাম, এই যে পুরো যে ডিজাইনটা এবং পুরো যে শুরুটা, সেটা কিন্তু বিএনপির হাত ধরেই হয়েছিল। এবং বাংলাদেশে আবারও দেখেন যে ২০০৬ সালের পরে যখন একটা ফখরুদ্দীন যখন গণতন্ত্রকে ধ্বংস করতে যায়, তখন কিন্তু বিএনপির নেতৃত্বে ২ টা বছর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়া কিন্তু তখন বিদেশে যেয়ে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া তখন কিন্তু বিদেশে যায়নি। তিনি জেলের মধ্যে থেকেই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন এবং বাংলাদেশের সেই সময় সবচাইতে নিপীড়নের শিকার হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ বিএনপিকে টার্গেট করেই এই ফখরুদ্দীন গংটা নির্বাচন সাজিয়েছিল এবং বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছিল। এবং খুব সূক্ষ্মভাবে বিএনপি বোঝার পরেও সূক্ষ্মভাবে কারচুপির মাধ্যমে ২০০৮ সালে একটা অকল্পনীয় একটা বানোয়াট রেজাল্টের মাধ্যমে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখে দীর্ঘ ১৭টা বছর বাংলাদেশকে একটা নিষ্পেষিত ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ করে দিয়েছিল এই ফখরুদ্দীনগণ এবং তাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, দেশি বিদেশি যে ষড়যন্ত্রমূলক দেশগুলো আছে, তারা এই কাজটি করেছিল যাতে বাংলাদেশ কখনো আর দাঁড়াতে না পারে। এবার দেখেন ২০২৪-এ যখন একটা অভূতপূর্ব বিএনপি কিন্তু গত ১৭টা বছরের যে লড়াই সংগ্রাম, তারই ফলশ্রুতিতে ২০২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে জাতীয়তাবাদী দল এবং বিএনপি এবং তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের কর্মীরা। এবং সবচেয়ে সামনের সারিতে কারা ছিল ফাইটিং মোমেন্টামগুলোতে, সেটা আপনারা ঐতিহাসিকভাবে বিচার করবেন। বিএনপি কখনো কোনো কিছুর ক্লেম ক্রিয়েট করে না। এটাই হচ্ছে বিএনপির ধরেন সমস্যা অথবা অসুবিধা অথবা বলেন তাদের গুণ, অথবা আপনি যেটা যেভাবে দেখেন। বিএনপি কখনো তার অবদানকে ক্লেম করে না।
বিএনপি মনে করে সবসময় এই অবদানগুলো, এই অর্জনগুলো টোটাল জনগণের, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান তার সর্বশেষ যে সাক্ষাৎকার বিবিসিতে, সেখানে তিনি বলেছেন যে এই 24-এর গণঅভ্যুত্থান এটা জনগণের গণঅভ্যুত্থান, এটা জনগণকে তিনি উৎসর্গ করেছেন। এবং অনেকে যেটাকে নিজেদের ক্লেম করে, সেখানে দেশনায়ক তারেক রহমান এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পাথেয় হিসেবে দেখেছেন। এটা বাংলাদেশের সকল মহলে প্রশংসিত, এবং আগামী নেতৃত্ব যে তার হাত দিয়ে বাংলাদেশ বিনির্মাণ হবে সে ব্যাপারে সকলে সম্মত। বিভিন্ন সার্কেল এবং বিভিন্ন অবস্থানে এই বিশ্লেষণটা হচ্ছে যে আগামী নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক এবং নতুন একটা বাংলাদেশের পথে এগিয়ে যাবে। এই সাফল্যতা আমাদের ধরে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বিনির্মাণের আপনার সামনে ভূমিকা রাখতে হবে। এটাই বাংলাদেশ বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূলনীতি। তো সকলকে ঐক্যবদ্ধ রেখে আগামী নির্বাচন যাতে হয় সুষ্ঠুভাবে, সকল ফ্যাসিবাদ শক্তি, সকল আপনার দেশি বিদেশি ষড়যন্ত্রকে রক্ষা করে আমাদেরকে আগামী পথগুলো পরিচালিত করতে হবে। ধন্যবাদ সকলকে।